আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজ আমি আলোচনা করব বিবিএ অনার্স চতুর্থ বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এন্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এই সাবজেক্টের সিলেবাসের উপর একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তবে আশার বাণী হচ্ছে অনার্স চতুর্থ বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এখন থেকে নিয়মিত নতুন নতুন আলোচনা থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো দেখি ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এন্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এই সাবজেক্টে সিলেবাসের ভিতরে কি কি আছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এন্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এই সাবজেক্টের সিলেবাস দুটি অংশে বিভক্ত, যার একটি অংশ ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এবং অপর অংশটি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। তোমাদের এই সাবজেক্টের সিলেবাসটি দুটি অংশে যেহেতু বিভক্ত, তাহলে প্রশ্ন কাঠামো কিভাবে হবে? ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট হতে 60% এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস হতে 40%। তাহলে তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন জাগ্রত হতে পারে, তাহলে আমরা কি প্রথম অংশ থেকে 60% অ্যানসার করব আর দ্বিতীয় অংশ থেকে 40%? না বন্ধুরা, তোমাদের পার্ট বি এবং পার্ট সি মোট 8টি করে প্রশ্ন হয়, তোমরা জানো। তো সেখান থেকে বলা থাকে অ্যানসার এনি 5 কোশ্চেন। তার মানে তোমাদের পার্ট বি এবং পার্ট সি তে যে 8টি করে প্রশ্ন থাকে, সেখান থেকে তুমি যে কোনো 5টি অ্যানসার করতে পারো। তো এমন হতে পারে 5টি অ্যানসার করলে তার মধ্যে তোমার 3টি অঙ্ক অথবা 4টি অঙ্ক এই প্রথম অংশ থেকে হতে পারে, অথবা এমনও হতে পারে তুমি যদি পার্ট সি তে যাও, সেক্ষেত্রে তুমি যে ম্যাথগুলো অ্যানসার করবে সেখান থেকে এমন হতে পারে যে তুমি 4টি অঙ্ক অথবা 5টি অঙ্ক প্রথম অংশ থেকে পেতে পারো। আর আমাদের এই সাবজেক্টের অঙ্কের প্রশ্নগুলো কিভাবে করা হয়ে থাকে, তার মানে তোমাদের পার্ট বি তে 4টি অঙ্ক 4টি থিওরি এভাবে হতে পারে, অথবা 5টি থিওরি 3টি অঙ্ক, অথবা 5টি অঙ্ক 3টি থিওরি। তো আমরা পূর্বের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখেছি সাধারণত 4টি অঙ্ক 4টি থিওরি এইভাবে বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন হয়েছে। এছাড়া পার্ট সি তে তোমাদের 8টি কোশ্চেনের মধ্যে 2 সেট থাকে থিওরি এবং 6 সেট থাকে অঙ্ক। তো আমাদের প্রথম অংশে 5টি অধ্যায় এবং দ্বিতীয় অংশে 3টি অধ্যায়, মোট আমাদের এই সাবজেক্টের ভিতরে 8টি অধ্যায় সন্নিবেশিত রয়েছে। 1 নম্বর ইন্ট্রোডাকশন টু ওয়ার্কিং ক্যাপিটাল, চলতি মূলধন পরিচিতি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যখন অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলে, তখন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট নামে তোমাদের যে সাবজেক্টটি ছিল, ওই সাবজেক্টের 7ম নাম্বার অধ্যায়টি তোমরা নিশ্চয়ই করেছো। ওই অধ্যায়টি আবার এখানে এসেছে, তবে ওই অধ্যায়ে 2টি অংশ ছিল, যার একটি অংশ এখানে আনা হয়েছে। 2 নাম্বার ম্যানেজমেন্ট অফ ক্যাশ এন্ড মার্কেটেবল সিকিউরিটিজ, নগদ ব্যবস্থাপনা এবং বাজারযোগ্য সিকিউরিটি। এই অধ্যায়ের ভিতরে তোমাদের যে সিলেবাসটি অন্তর্ভুক্ত করা হয়েছে তা হলো ক্যাশ ইনফ্লো, ক্যাশ আউটফ্লো। ক্যাশ ইনফ্লো, ক্যাশ আউটফ্লো বলতে মূলত ক্যাশ ফ্লো স্টেটমেন্টকে বোঝানো হয়। এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তোমরা অনার্স সেকেন্ড ইয়ারে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এ করেছো, আবার অনার্স থার্ড ইয়ারে তোমরা এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অ্যাডভান্স অ্যাকাউন্টিং অনে পড়েছো। এছাড়া তোমাদের এখন এই ফোর্থ ইয়ারে এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আবার ম্যানেজমেন্ট অফ ক্যাশ এন্ড মার্কেটেবল সিকিউরিটিজ এই অধ্যায়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। সুতরাং এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া আরেকটি অংশ আছে ক্যাশ ফরকাস্টিং। তো এই ক্যাশ ফরকাস্টিং বলতে মূলত ক্যাশ বাজেটকে বোঝানো হয়। এই ক্যাশ বাজেট তোমরা অনার্স তৃতীয় বর্ষে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ পড়ে আসছো, অর্থাৎ এই অধ্যায় সম্পর্কে তোমাদের পরিপূর্ণ জ্ঞান আছে। এছাড়া আরেকটি অংশ আছে ক্যাশ ম্যানেজমেন্ট। এই ক্যাশ ম্যানেজমেন্ট তোমরা কোথায় করেছো তোমরা নিজেরাও জানো না। এই ক্যাশ ম্যানেজমেন্ট তোমরা করেছো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সাবজেক্টের ওয়ার্কিং ক্যাপিটাল নামে যে চ্যাপ্টারটি ছিল, ওই চ্যাপ্টারের 2টি অংশ ছিল ওয়ার্কিং ক্যাপিটাল ফরকাস্টিং এবং ক্যাশ ম্যানেজমেন্ট। তাহলে যেহেতু আমাদের ইন্ট্রোডাকশন টু ওয়ার্কিং ক্যাপিটাল, অর্থাৎ ওই অনার্স থার্ড ইয়ারের ফাইন্যান্সিয়াল
ম্যানেজমেন্ট সাবজেক্টের ওয়ার্কিং ক্যাপিটাল চ্যাপ্টারের যে দুটি অংশ ছিল সেই দুটি অংশ কি করা হয়েছে, প্রথম অধ্যায়ে ফরকাস্টিং এর অংশ আনা হয়েছে এবং ক্যাশ ম্যানেজমেন্ট, এটিকে ম্যানেজমেন্ট অফ ক্যাশ এন্ড মার্কেটেবল সিকিউরিটিজ এই অধ্যায়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। 3 নাম্বার অ্যাকাউন্টস রিসিভেবল ম্যানেজমেন্ট এন্ড ক্রেডিট পলিসি, প্রাপ্য হিসাবের ব্যবস্থাপনা এবং ধারে বিক্রয় নীতি। এই অধ্যায়টি তোমাদের কাছে একদম সম্পূর্ণ নতুন। ইনভেন্টরি ম্যানেজমেন্ট, এই ইনভেন্টরি ম্যানেজমেন্ট তোমরা কস্ট অ্যাকাউন্টিং এ থার্ড ইয়ারে পড়ে আসছো। তোমাদের যে ম্যাটেরিয়াল নামে চ্যাপ্টারটি ছিল সেই ম্যাটেরিয়ালের ভিতরে তোমরা ইনভেন্টরি ম্যানেজমেন্ট পড়ে এসেছো। এই ইনভেন্টরি ম্যানেজমেন্টকে এখানে দুটি অংশে ভাগ করা হয়েছে, সার্টেনিটি অ্যাপ্রোচ, আনসার্টেনিটি অ্যাপ্রোচ, এই দুটি অংশ, যার প্রথম অংশটি গাণিতিক বিষয় এবং দ্বিতীয় অংশটি থিওরিটিক্যাল বিষয়। তাহলে এই সার্টেনিটি অ্যাপ্রোচের এর ভিতরে কি কি আছে, তোমরা কস্ট অ্যাকাউন্টিং এ ম্যাটেরিয়াল অধ্যায়ের মধ্যে তোমরা পড়েছো ইওকিউ, তোমরা পড়েছো এবিসি অ্যানালাইসিস, তোমরা পড়েছো রিঅর্ডার লেভেল, মিনিমাম লেভেল, ম্যাক্সিমাম লেভেল, সেফটি স্টক, ডেঞ্জার লেভেল, এই জাতীয় ফর্মুলার যে অঙ্কগুলো তোমরা করেছো সেগুলোই মূলত এই সার্টেনিটি অ্যাপ্রোচের ভিতরে অন্তর্ভুক্ত রয়েছে। ম্যানেজমেন্ট অফ শর্ট টার্ম লায়াবিলিটিস, স্বল্পমেয়াদী দায় ব্যবস্থাপনা, এই অধ্যায়টি তোমরা প্রথম বর্ষে প্রিন্সিপালস অফ ফাইন্যান্স এই সাবজেক্টটি যখন করেছো তখন তোমাদের কারেন্ট লায়াবিলিটি ম্যানেজমেন্ট নামে এই চ্যাপ্টারটি ছিল, অর্থাৎ এই অধ্যায় সম্পর্কে তোমাদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে। তোমরা জানো যে ম্যানেজমেন্ট অফ শর্ট টার্ম লায়াবিলিটিস, তোমাদের যদি প্রশ্ন করা হয় শর্ট টার্ম লায়াবিলিটিস এর উৎসগুলো কি কি, তাহলে তোমরা অবশ্যই বলতে পারবে যেমন ট্রেড ক্রেডিট, কমার্শিয়াল পেপার, ব্যাংক লোন, অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং, অ্যাকাউন্টস রিসিভেবল প্লেডিং, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, এগুলো তোমরা পড়ে আসছো, যেটা ম্যানেজমেন্ট অফ শর্ট টার্ম লায়াবিলিটিস এর মধ্যে অন্তর্ভুক্ত আছে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, এই অংশে দেখো তিনটি অধ্যায় রয়েছে। এ প্রিভিউ অফ কোম্পানি ফান্ডামেন্টালস, এটি সম্পূর্ণ থিওরির অধ্যায়। এছাড়া বেসিক ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস টেকনিক, এই বেসিক ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস টেকনিক এর ভিতরে অনেকগুলো বিষয় সন্নিবেশিত রয়েছে, যেমন কম্পারেটিভ অর হরিজন্টাল অ্যানালাইসিস, তুলনামূলক বা সমান্তরাল বিশ্লেষণ, কমন সাইজ অর ভার্টিক্যাল অ্যানালাইসিস, তার মানে সাধারণ বা উলম্ব বিশ্লেষণ, ট্রেন্ড অ্যানালাইসিস, ঝোঁক বিশ্লেষণ করা, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, নগদ প্রবাহ বিশ্লেষণ। তোমরা লক্ষ্য করো যেহেতু আমরা 2 নম্বর অধ্যায়ের ভিতরে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট পাবো, তাই তোমাদের এখান থেকে না শিখলেও চলবে। ফান্ড ফ্লো অ্যানালাইসিস, তহবিল প্রবাহ বিবরণী, রেশিও অ্যানালাইসিস, অনুপাত বিশ্লেষণ, নেট ওয়ার্কিং ক্যাপিটাল অ্যানালাইসিস, চলতি মূলধন বিশ্লেষণ। যেহেতু আমরা 1 নম্বরে ইন্ট্রোডাকশন টু ওয়ার্কিং ক্যাপিটাল এখানে করব, সুতরাং নেট ওয়ার্কিং ক্যাপিটাল অ্যানালাইসিস এই অংশ থেকে না করলেও হবে। ব্রেক ইভেন অ্যানালাইসিস, এই ব্রেক ইভেন অ্যানালাইসিস তোমরা যখন অনার্স তৃতীয় বর্ষে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পড়েছো সেখানে কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ অ্যানালাইসিস নামে যে চ্যাপ্টারটি ছিল এই চ্যাপ্টারটি সম্পর্কে তোমাদের ভালো ধারণা আছে। সুতরাং যেহেতু তোমরা কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ অ্যানালাইসিস এই অধ্যায়টি করেছো, তো এই ব্রেক ইভেন অ্যানালাইসিসটা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। অর্থাৎ ওইখানে যেভাবে করেছো এখানেও এই ব্রেক ইভেন অ্যানালাইসিস সেম ভাবে করতে হবে। টাইম সিরিজ অ্যানালাইসিস, কালীন সারি বিশ্লেষণ, এটি তোমরা পরিসংখ্যানে পড়েছো। ফরকাস্টিং এন্ড টাইম সিরিজ অ্যানালাইসিস নামে চ্যাপ্টারটি ছিল, তবে যেহেতু এখানে ট্রেন্ড অ্যানালাইসিস, আমরা যখন টাইম সিরিজ অ্যানালাইসিস করব তখন এই টাইম সিরিজের ভিতরেই কিন্তু ট্রেন্ড অ্যানালাইসিস গুলো অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো আমরা এই বেসিক ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস টেকনিক এই অধ্যায় থেকে অবশ্যই কম্পারেটিভ অর হরিজন্টাল অ্যানালাইসিস, কমন সাইজ অর ভার্টিক্যাল অ্যানালাইসিস, নেটওয়ার্কিং ক্যাপিটাল এটি আমাদের এখানে লাগবে না, কিন্তু ব্রেক ইভেন অ্যানালাইসিস এবং টাইম সিরিজ অ্যানালাইসিস অর্থাৎ এই বেসিক ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস টেকনিক এই অধ্যায় থেকে তোমরা এই প্রথম দুটি এবং শেষের দুটি এই চারটি বিষয়ের উপরে সবথেকে বেশি গুরুত্ব দিবে। চ্যাপ্টার নাম্বার 8 রেশিও অ্যানালাইসিস, অনুপাত বিশ্লেষণ। এই অনুপাত বিশ্লেষণটা যেহেতু আমাদের
7 নম্বর অধ্যায়ের ভিতরে অন্তর্ভুক্ত ছিল, তবে আমাদের পৃথক যেহেতু একটি চ্যাপ্টার আছে তাই আমরা এই 8 নম্বর অধ্যায় থেকে রেশিও অ্যানালাইসিস বা অনুপাত বিশ্লেষণ শিখব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইন্টারমিডিয়েটে অনার্স ফার্স্ট ইয়ারে অনুপাত বিশ্লেষণ করেছো, আবার অনুপাত বিশ্লেষণ চলে এসেছে। তবে মজার বিষয় হচ্ছে এখানে যে অনুপাত বিশ্লেষণগুলো সাধারণত পরীক্ষায় আসে তা হলো আমরা অতীতে কিভাবে শিখেছি। আমাদের অনুপাত বিশ্লেষণ করার জন্য কি করতে হয়, কিছু আমাদের কাছে ইনকাম স্টেটমেন্টের উপাদান থাকে, কিছু ব্যালেন্স শিট উপাদান থাকে, তার ভিত্তিতে আমাদের যে অনুপাত করতে বলা হয় আমরা সেই অনুপাত করি। তবে এখন যে অনুপাত বিশ্লেষণগুলো করতে হবে তা হচ্ছে আমাদের কাছে অনেকগুলো অনুপাত দেওয়া থাকবে, সেই অনুপাতের ভিত্তিতে ব্যালেন্স শিটের উপাদান বের করে আমাদের ব্যালেন্স শিট তৈরি করতে হবে। তার মানে আমাদেরকে একটু উল্টা কাজ বা বিপরীত কাজ করতে হবে। সুতরাং সাবধান, এবং এই অধ্যায় থেকে একটি অঙ্ক কিন্তু আসেই, তাই তোমরা মনোযোগ দিয়ে এই অধ্যায়টি করবে অবশ্যই। শিক্ষার্থী বন্ধুরা, দীর্ঘ সময় ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এন্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এই সাবজেক্টের সিলেবাস সম্পর্কিত আলোচনাটি মনোযোগ দিয়ে দেখেছো, এজন্য তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই সাবজেক্টের গাণিতিক সমস্যার সমাধান নিয়ে শীঘ্রই আসছি। এছাড়াও তোমাদের চতুর্থ বর্ষের যতগুলা গাণিতিক সাবজেক্ট আছে, যেমন অ্যাকাউন্টিং থিওরি, অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2, ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস এন্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট, রিসার্চ মেথোডোলজি, প্রতিটি সাবজেক্টের গাণিতিক সমস্যার আলোচনা ইনশাআল্লাহ তোমরা FIFO 3 স্টারের মাধ্যমে পাবে। তবে রিসার্চ মেথোডোলজি যে সাবজেক্টটি তোমাদের আছে, এই সাবজেক্টের আলোচনা তোমরা বিজনেস স্ট্যাটিস্টিক্স অর্থাৎ ব্যবসায়িক পরিসংখ্যানের যে আলোচনাগুলো ইতোমধ্যে FIFO 3 স্টারে আপলোড দেওয়া হয়েছে, তোমরা যদি বিজনেস স্ট্যাটিস্টিক্স এই সাবজেক্টের আলোচনাগুলো দেখো তাহলে এই রিসার্চ মেথোডোলজি এই সাবজেক্টের আলোচনাও তোমাদের হয়ে যাবে। তাই প্রতিটি সাবজেক্টের আলোচনা গুরুত্ব দিয়ে দেখবে এবং শুনবে, তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে। সকলের দীর্ঘায়ু কামনা করে আজ যাচ্ছি, তবে শীঘ্রই আসছি। আল্লাহ হাফেজ।